ঘুম। ঘুম কিন্তু কোনো লেজিনেস নয় যে আমি খুব অলস তাই আমি কাজের মাঝখানে ঘুমাচ্ছি, তা কিন্তু নয়। এই ঘুমানোটা কিন্তু আমাদের একটা ন্যাচারাল বডির প্রসেস। এই প্রসেসটার মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে স্ট্রং করি, আমরা আমাদের শরীরের সমস্ত কিছুকে রিপেয়ার করি। এবার এই ঘুমের বিজ্ঞানটা আমরা একটু জেনে নেব চট করে। তাহলে প্রথমেই দেখব কোন দিক ফিরে আমাদের ঘুমানোটা দরকার। এবার তুমি ভাবছো, ওমা ডান দিক ঘুমায়, বাঁ দিক ঘুমায়, সোজা হয়ে ঘুমায়, উপুড় হয়ে ঘুমায়, এর আবার ক্যাটাগরি আছে নাকি ভালো খারাপের? হ্যাঁ, আছে। বিজ্ঞান বলে এবং আমাদের আয়ুর্বেদাও বলে যে আমাদের সবসময় বাঁ দিক ঘুরে ঘুমানো উচিত। ইভেন প্রেগনেন্ট মহিলাদেরকেও বাঁ দিক ফিরে শোয়ার সাজেশন দেওয়া হয়। আয়ুর্বেদ অনুযায়ী আমাদের বাঁ দিকটা, লেফট সাইডটা ইদা নদীর সাথে যুক্ত, যেটা আমাদের বডির কামনেস, ডাইজেশন এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে রেগুলেট করে। আসলে আমাদের যে স্টমাকটা আছে এটা ন্যাচারালি লেফট সাইডের দিকে কার্ভ করা থাকে, তাই যখন তুমি খাওয়া দাওয়ার 1 ঘন্টা পরে শুতে যাচ্ছ তখন যদি বাঁ দিক ফিরে শো, তোমার ফুডের যে ন্যাচারাল মুভমেন্ট সেটা যাতে স্টমাকের বাঁ দিক দিয়ে হয় সেটা এনশিওর করে। তাই যেসব মানুষের বিশেষ করে ডাইজেস্টিভ ইস্যু হয়, অ্যাসিড রিফ্লাক্স হয়, চোয়া ঢেকুর উঠছে, অ্যাসিডিটি হচ্ছে শোয়ার পরে, খাওয়ার পরে, তাদের অবশ্যই বাঁ দিক ফিরে শোয়া উচিত। কারণ আমাদের স্টমাকের মধ্যে ন্যাচারাল অ্যাসিড তৈরি হয়, আর এই অ্যাসিডগুলোকে ইসোফেগাসের তলায় ধরে রাখার জন্য বাঁ দিক ফিরে শুলে সব থেকে বেশি সেটা কার্যকর হয়। আর যখন আমরা তা না করে ডান দিক ফিরে শুই, সেটা ইসোফেগাসের উপরে উঠে আমাদের একটা চোয়া ঢেকুর দিচ্ছে বা হার্ট বার্ন হচ্ছে, খুব বেশি পালপিটেশন হচ্ছে, তখন আমাদের ডান দিক ফিরে শুলে সেটা হতে পারে। এবার দ্বিতীয় হচ্ছে লেফট সাইডে শুলে আমাদের হার্টের হেলথও কিন্তু ভালো থাকে, যেহেতু হার্টটা এদিকে থাকে। আর এই হার্টের মধ্যে যে লার্জেস্ট সব থেকে বড় ভেনটা আছে, যেটার নাম হচ্ছে ভেনা কাভা, সেটা থাকে উপর দিকে, মানে রাইট সাইডে। এবার তুমি যখন রাইট সাইড ফিরে শুচ্ছ তখন এই ভেনা কাভার মধ্যে, ওই ভেনটার মধ্যে অযথা বেশি প্রেশার পড়ে, আর বাঁ দিক ফিরে শুলে সেটা কিন্তু ওপেন থাকে। তার জন্য হার্ট হেলথ ভালো রাখার জন্য বাঁ দিক ফিরে শুতে বলা হয়। 3 নাম্বার হচ্ছে আমাদের যে লেফট সাইড থাকে সেটাকে বলা হয় ডমিনেন্ট লিম্ফ্যাটিক জোন। এখানে আমাদের প্রচুর লিম্ফ নোড থাকে। যদি আমরা বাদিক ফিরে শুই তখন সেই লিম্ফ নোডগুলো ন্যাচারাল গ্র্যাভিটির জন্য, বাঁদিকে ফিরে শুলে ওখানে নিচে গ্র্যাভিটির প্রেশারের জন্য ন্যাচারাল উপায়ে লিম্ফের যে ড্রেনেজ হয় থোরাসিক ক্যাভিটিতে, সেগুলো অনেক বেশি ভালোভাবে হতে পারে। তাই বডির যে ন্যাচারাল ডিটক্সিফিকেশন সেটা বাঁ দিক ফিরে শুলে বেশি ভালো হয়। নেক্সট, প্রেগনেন্ট মহিলারা যখন বাঁ দিক ফিরে শোয় তাদের যে বাচ্চা থাকে পেটের ভেতরে, তাদের প্লাসেন্টা অবধি বেশি ভালো করে ফ্লুইড খাওয়ার এবং রক্ত চলাচল ভালো হয়। কারণ বাঁ দিক ফিরে শুলে লিভার আর কিডনিতে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে প্রেশারটা কম পড়ে। যদি ডান দিক ফিরে শোয় তাহলে লিভারের উপরে, আর উপুড় হয়ে শুলে পিছনে কিডনির উপরে প্রেশার পড়ে, কারণ অলরেডি পেটের ভেতরে একটা বেবি আছে যার একটা ওজন আছে, সেই ওজনটায় কিডনিতে এবং ডান দিক ফিরে শুলে লিভারে প্রেশার পড়ে, তাই বাঁ দিক ফিরে শুতে রেকমেন্ড করা হয়। আর যারা নাক ডাকে, সোজা হয়ে শুলে দেখবে তাদের নাক ডাকা অনেক গুণ বেড়ে গেছে। তার কারণ আমাদের ভেতরের যে জিভ সেটা গলার কাছে গিয়ে চোখ হয়ে যায় এবং নোজটা ব্লক হয়ে যায়, নেজাল প্যাসেজটা, তখন মুখটা একটু খুলে যায়, তখন তারা বেশি বেশি করে নাক ডাকতে থাকে। তাই যাদের এরকম নাক ডাকার সমস্যা আছে তারা বাঁ দিক ফিরে শুলে নাক ডাকাটা অনেক কম হয়। আর বাঁ দিক ফিরে বা এটা অ্যাকচুয়ালি যে কোনো সাইড ফিরে শুলেই সোজা হয়ে শোয়ার থেকে আমাদের যে স্পাইনের ন্যাচারাল কার্ভ, সেই কার্ভটা মেনটেন হয়। তাই জন্য বলে সাইড ফিরে শোয়াটা অনেক বেশি ভালো, বিশেষ করে বাঁ দিক ফিরে। এবার অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যাদের বাঁ দিক ফিরে শুলে তোমার শরীরে কোনো কষ্ট হচ্ছে, স্পেসিফিক্যালি এটা হয় কিছু কিছু হার্ট ডিজিজের ক্ষেত্রে, যাদের বাঁ দিক ফিরে শুলে বুকে পেন হয়, কষ্ট হয়, তাদের ক্ষেত্রে অবশ্যই শোবে না। ন্যাচারালি তুমি যেই পজিশনে শুতে বেশি কমফোর্টেবল অবশ্যই সেটা শোবে, সে সায়েন্স বলুক আর আয়ুর্বেদিক বলুক। কারণ তুমি তোমার শরীরের আন্ডারলাইং কন্ডিশনটা তো এখনো জানো না। ধীরে ধীরে শুয়ে শুয়ে যদি দেখো যে বাঁ দিকে শুতে তোমার সুবিধা হচ্ছে, তাহলে তুমি বাঁ দিক ফিরেই প্রেফার করবে শোয়া। কিন্তু যদি কষ্ট হয় সব সময় অ্যাভয়েড করবে। এবার নেক্সট পার্টে বলবো কি কি উপায়ে তুমি
তোমার স্লিপ কোয়ালিটিটাকে বাড়াতে পারবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবে যেই সময় শুচ্ছ আর যেই সময় উঠছো সেটা ফিক্স রাখতে। তাহলে বডির একটা ন্যাচারাল রিদম তৈরি হয়। আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা প্রাণীরই একটা সিরক্যাডিয়ান রিদম থাকে। সেই রিদমটা যাতে বজায় থাকে, তাই সেম টাইমে শোয়া আর সেম টাইমে ওঠাটার চেষ্টা করবে। আর সকালবেলা সূর্য ওঠার পরেই উঠে যেতে চেষ্টা করবে। সূর্য ওঠার পরে সেই সূর্যের যে আভা, সেটা যদি তোমার শরীরে পড়ে, তখন দেখবে তোমার শরীরের ন্যাচারাল যে বায়োলজিক্যাল রিদম, সেইটা তোমরা নিজে থেকে তৈরি করে ফেলতে পারছো। যদি ইররেগুলার স্লিপ হয়, তখন কিন্তু তোমার বডির যে ন্যাচারাল, যে ঘুমানোর আগে যে সন্ধ্যের পরে যে মেলাটোনিন সিক্রিশন হয়, ওটা কিন্তু ডিসরাপ্টেড হয়, নষ্ট হয়ে যায়। এবার আমাদের শরীরের এই যে 24 আওয়ারের মধ্যে আমাদের এই যে স্লিপ সাইকেল, অ্যাক্টিভিটি সাইকেল, স্লো ডাউন সাইকেল, এগুলোর সব কিছু মেনটেন হয়। এটাকে বলা হয় সিরক্যাডিয়ান রিদম। আর এই সিরক্যাডিয়ান সাইকেলটাকে রেগুলেট করে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে থাকা সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস, যেটাকে মাস্টার সিরক্যাডিয়ান পেসমেকারও বলা হয়, যেটা লাইট সিগন্যালটাকে, যে সূর্যের আলো চোখে পড়ছে, চোখের রেটিনার মধ্যে দিয়ে গিয়ে ব্রেনে পৌঁছিয়ে কর্টিসল রিলিজটাকে ইনক্রিজ করে। আর যখনই ডার্ক হয়ে যায়, তখন ধীরে ধীরে মেলাটোনিন সিক্রিশনটাকে বাড়িয়ে দেয়। এবার তার জন্য নেক্সট যে কাজটা করতে হবে, সন্ধ্যের পরে, বিশেষ করে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে, অবশ্যই ব্লু লাইট এক্সপোজারটাকে একদম কমিয়ে দেবে। আর এই ব্লু রে কোথা থেকে বেরোয়? টিভি থেকে, মোবাইল থেকে। এই মোবাইল ডিভাইসটা বিশেষ করে যেহেতু আমরা খুব চোখের সামনে থেকে দেখি, ব্লু রেটা আসে, তাই জন্য ব্লু রে আমাদের মেলাটোনিনটাকে ডিসরাপ্ট করে। ওটা অ্যাজ ইফ যেন ডে লাইট হয়ে গেছে, তাই জন্য ব্রেন না কর্টিসল রিলিজ শুরু করে দেয়। আর কর্টিসল তো আমাদের ওয়েকফুলনেস, জাগিয়ে রাখতে সাহায্য করে। তাই দেখবে মোবাইল ঘাটলে তোমার বেশি ঘুম পাবে না, তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, তোমার বডি কিন্তু টায়ার্ড, কিন্তু তোমার ঘুম পাচ্ছে না, তুমি দেখতেই থাকছো। তাই জন্য অবশ্যই চেষ্টা করবে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে কোনো মোবাইল বা স্ক্রিন না দেখার। এবার বিজ্ঞান বলে আমাদের যে রুমের টেম্পারেচার, সেটাও কিন্তু আমাদের ঘুমের জন্য বেশ একটা রোল প্লে করে। তাই সব সময় আমাদের যদি 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে রুমের টেম্পারেচার, আমাদের সেটা ঘুমটাকে এনশিওর করে। ঠিক যেরকম ধরো গরমকালে ঘাম হচ্ছে, ঘুমোতে কষ্ট হয়, বা শীত লাগছে, তুমি কম্বল দাওনি, কাঁপছো, ভোরবেলা ঘুম ভেঙে যায় না। এই কারণেই ভাঙে, কারণ একটা অপটিমাল টেম্পারেচারেই আমাদের বডি কিন্তু রেস্ট নিতে পারে। তাই আমরা সব সময় গরমকালে ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে, এবং শীতকালে কম্বল মুড়ি দিয়ে শোয়ার চেষ্টা করি। নেক্সট, ডার্ক রুম রাখার চেষ্টা করবে। কোনো রকম আলো যদি আমাদের চোখে পড়ে, সেই আলোটা আমাদের ব্রেনের মধ্যে গিয়ে কিন্তু অন্য সিগন্যাল দেয়। তাই ডার্ক, যত অন্ধকার হবে, তত বেশি দেখবে আমাদের ঘুম ডিপ হবে। আর হচ্ছে শব্দ, চারিপাশে ঠুক ঠুক, খুটখাট, এইরকম পাশের ঘরে কোনো ড্রিল মেশিন দিয়ে কাজ করছে, তুমি ঘুমাতে পারবে? তাই সব সময় চেষ্টা করবে একটা শান্ত পরিবেশের মধ্যে ঘুমানোর। এবার ঘুমের আগে কখনোই খুব বেশি এক্সারসাইজ করবে না। বডি কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়ে গেলে বা এক্সারসাইজের জন্য, তখন কিন্তু ঘুমোতে দেরি হয়। তাই লাইট মেডিটেশন করলে বা তুমি প্রেয়ার করলে, যাকেই তুমি মানো না কেন, ঠান্ডা ধীর স্থির জিনিসগুলো করলে তোমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের রেস্ট, পিস, এগুলো বজায় রাখতে সাহায্য করে, কামনেস আনতে সাহায্য করে বডিতে, সেটা অ্যাক্টিভেটেড হয়। আর অবশ্যই লেট লাইট, ক্যাফিন, ট্যানিন এগুলো নেবে না। মানে কফি খেয়ে নিলে সন্ধ্যাবেলায় 1 কাপ করো না, তাহলে তোমাদের ঘুমটা কিন্তু ডিসরাপ্ট হবে। হয়তো তুমি মনে হচ্ছে যে আমি 11টায় শুয়ে পড়ছি, কিন্তু যে ডিপ স্লিপের অনেক স্টেজ থাকে, এই নিয়ে আমি বিশদে একটা ভিডিও অলরেডি বানিয়েছি। তোমরা ডিপ স্লিপে গিয়ে তোমাদের পুরো বডিটাকে রিপেয়ার কিন্তু তখন করতে পারবে না। এবার লাস্ট পার্টে দেখে নিই আমাদের বয়স অনুযায়ী কতক্ষণ ঘুমানো দরকার। ঘুম কিন্তু আমাদের বডিকে রিপেয়ার করে, আর এক একটা বয়সের জন্য এক এক টাইমের স্লিপ কিন্তু খুব দরকার। বিশেষ করে ছোট বাচ্চাদের, যারা একদম ইনফ্যান্ট, ধরো সদ্যজাত বাচ্চা থেকে 1 বছর বয়সী বাচ্চাদের দিনের মধ্যে 14 থেকে 17 ঘন্টা অবধি ঘুমানো দরকার, যেটা গ্রোথ হরমোনকে প্রসেস করে এবং ব্রেনের যে ওয়্যারিং হচ্ছে, নিউরাল কানেকশনগুলো তৈরি হচ্ছে, সেটাতে হেল্প করে। নেক্সট,
টডলার, যারা 1 বছর থেকে 3 বছর বয়সী বাচ্চা, তাদের সবসময় 11 থেকে 14 ঘন্টা অবধি ঘুমানোটা দরকার, যেটা তাদের ইমোশনাল যে রেগুলেশন করতে সাহায্য করে এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে সাহায্য করে। তারা ভাষা শেখে এই সময়, তাদের ইমোশনাল কানেকশন, তারা মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, দাদা দিদিকে ভালোবাসে। এই ইমোশনাল কানেকশনগুলো, বন্ডিংগুলো তৈরি হতে এই সময় ঘুমটা খুব দরকার। এবার 4 থেকে 12 বছর বয়সী বাচ্চা, তাদের 9 থেকে 12 ঘন্টা অবধি ঘুমানোটা খুব দরকার, যেটা তাদের মেমোরি, অ্যাটেনশন এবং ইমিউনিটিতে খুব কাজে লাগে। নেক্সট আসবো টিনেজারদের কথা, যাদের বয়স 13 থেকে 18-র মধ্যে। তাদের অবশ্যই দিনে 8 থেকে 10 ঘন্টা ঘুমানো উচিত, যেটা তাদের ইমোশনাল কন্ট্রোল, মেন্টাল হেলথ এবং লার্নিংয়ে সাহায্য করবে। এবার আসি অ্যাডাল্টদের ক্ষেত্রে। 18 থেকে 64 বছর বয়সী অ্যাডাল্টদের দিনে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার, যেটা তাদেরকে কগনিশনে, মেটাবলিজমে এবং হার্টের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এরপরে একটু ওল্ডার অ্যাডাল্ট, যারা 65 বছরের ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে দিনে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই শোয়া দরকার এবং সেই ক্ষেত্রে কোয়ালিটিটা কোয়ান্টিটির থেকে বেশি ম্যাটার করে। অর্থাৎ এই সময় কত ঘন্টা ঘুমোচ্ছ দেখার থেকেও কত ঘন্টা তুমি ভালো ঘুমাচ্ছ সেটা দেখাটা দরকার। ঠিকভাবে অন্ধকার ঘরে ভালো করে ভালো পরিবেশের মধ্যে ঘুমাচ্ছ সেটা দেখাটা দরকার, যাতে ঘুম বারবার না ভেঙে যায় সেটা দেখাটা দরকার। তাই ঘুমানো কিন্তু একটা বায়োলজিক্যাল প্রসেস, এটা একটা সেলফ কেয়ারের মধ্যে পড়ে, এটাকে নেগলেক্ট করা কিন্তু কোনো মানুষেরই উচিত নয়। নিজের ইমিউনিটি বাড়াতে, নিজের মুড ঠিক করতে, পড়াশোনায় মনোযোগ বসাতে সব ক্ষেত্রেই ঘুমের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবার তোমরা কে কতক্ষণ ঘুমাও সেটা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে দেখা হবে পরবর্তীকালে নিচে কমেন্ট সেকশনে। ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা করো আর খুব মন দিয়ে ঘুমাও রাত্রে। দেখা হবে পরের ভিডিওতে।